ভৌতিক ছায়া গল্পের ঝুড়িতে আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা কালা পাহাড় উপন্যাসের তৃতীয় পর্ব। গল্প পাঠে আমি অঞ্জলি। হাবু সম্পর্কে অর্জুনের একটা কৌতূহল আছে। অনেকদিন ধরে সে দেখে আসছে এই লোকটাকে। অমলদা কোত্থেকে ওকে পেয়েছিলেন, কেমন করে হাবু এত সব শিখে গেল তা কখনোই গল্প করেননি। আজকাল অমলদা অনাবশ্যক কথা বলেন না। হাবুর গায়ে ভীষণ জোর, বুদ্ধি মাঝে মাঝে খুলে যায়, কিন্তু বোবা কালা মানুষটি অমলদার পাহারাদার ওরফে রাধুনি ওরফে মালি ওরফে সবকিছু হয়ে দিব্যি রয়ে গেছে। মোটর বাইকে পেছনে বসে হাবু শক্ত হাতে তাকে ধরে আছে। এখন ওকে আঙুল আগা করতে বলে কোনো লাভ নেই, হাবু শুনতেই পাবে না। সনাতন নামের সেই লোকটা যখন অমলদার বাড়িতে এসেছিল তখন মোমাটাই খুশি হয়নি হাবু। তখন সনাতন যেন তার প্রতিদ্বন্দ্বী ছিল। লোকটা সত্যি অদূর ভবিষ্যৎ দেখতে পেত। হঠাৎ কোথায় উধাও হয়ে গেল কে জানে। অমলদা সনাতনকে কোত্থেকে জোগাড় করেছিলেন তাও রহস্য। হাকিম পাড়ায় ঢুকে মোটর বাইক যখন বাঁক নিচ্ছে তখন পিঠে মৃদু টোকা মারল হাবু। অর্জুন বাইকটাকে রাস্তার একপাশে দাঁড় করাতেই টপ করে নেমে পড়ল হাবু। ওর চোখের দিকে তাকিয়ে অর্জুন জিজ্ঞেস করলো, কি হলো? যে মানুষ ওর সঙ্গে কথা বলছে তার ঠোঁট নাড়া দেখতে পেলে হাবু যেন বুঝতে পারে। অর্জুনের প্রশ্নের উত্তরে হাত নেড়ে ওপাশের দোকানগুলোর দিকে দেখিয়ে হাঁটা শুরু করলো। অর্থাৎ কিছু কেনাকাটা করে বাড়ি ফিরবে। অনেকদিন আগে অর্জুন একবার অমলদাকে জিজ্ঞেস করেছিল, বোবা কালা একজন মানুষের সঙ্গে থাকতে অসুবিধে হয় না? অমলদা মাথা নেড়েছিলেন। আমার খুব সুবিধেই হয়, বাড়িটা নিস্তব্ধ থাকে, নিজের মনে কাজ করতে পারি, অনবরত কারো বকবকানি শুনতে হয় না। গেটের সামনে পৌঁছে ব্রেক কষল অর্জুন। অনেকখানি ঘষতে গিয়ে দাঁড়ালো বাইক। মাঝে মাঝে তার ইচ্ছে হয় সাকাশের বাইকওয়ালার মতো কোনো ছোট নালা বাইক নিয়ে টপকে যেতে। এখনো ঠিক সাহসটা আসছে না। গেট খুলে পা বাড়াতেই অমলদার হাসির শব্দ শোনা গেল। বেশ প্রাণ খোলা হাসি। অনেককাল অমলদাকে এভাবে হাসতে শোনা যায়নি। আর একটু এগোতে একটা গলা কানে এলো। তার মানে নিরোর সময় বাঙালি বলে কোনো জাত ছিল না। ইস, এখন নিজেকে একেবারে যাকে বলে ভুঁইফোড় তাই মনে হচ্ছে। এই গলা ভোলার নয়, বসার ঘরের দরজা খোলা। বারান্দায় উঠে দরজায় দাঁড়াতে বিষ্টু সাহেবকে দেখতে পেল অর্জুন। পা ছড়িয়ে বসে আছেন। রোগা বেটেঘাটো মানুষটাকে এখন আরো বুড়ো দেখাচ্ছে। ঘাড় ফিরিয়ে দরজার দিকে তাকাতেই তিনি চিৎকার করলেন, আরে তৃতীয় পাণ্ডব, এ যে একেবারে নবীন যুবক, ভাবা যায়। অর্জুন ঘরে ঢুকে ভদ্রলোককে প্রণাম করলেন। কেমন আছেন? বিষ্টু সাহেব দু হাতে বাতাস কাটলেন। নতুন শক্তি পেয়েছি হে। আমেরিকানরা আমার শরীরে যেসব জায়গায় রোগের কামড়ে বিকল তা ছেটে কেটে বাদ দেওয়ার পর আর কোনো প্রবলেম নেই। নিজের বুকে হাত দিলেন তিনি। বাইপাস সার্জারি। অর্জুনের খুব ভালো লাগছিল। সে বিষ্টু সাহেবের পাশে গিয়ে বসলো। তার চোখের সামনে এখন কালিম্পংয়ের দিনগুলো। লাইটার খুঁজতে আমেরিকায় যাওয়া আর বিষ্টু সাহেবের হাসি খুশি মুখ ক্রমশ রোগে পার হয়ে যাওয়া ছবিগুলো ভেসে গেল।
বিষ্টু সাহেব যে আবার এমন তরতাজা কথা বলবেন তা কল্পনা করতে পারেনি সে। অমলদা বললেন, অর্জুনকে তো দেখা হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন। অনেক দূর পাড়ি দিতে হয়েছে আপনাকে। মাথা নাড়লেন ছোট্ট খাটো মানুষটি। এক মুখ হাসি নিয়ে চুপ করে রইলেন খানিকক্ষণ। তারপর বললেন, নো পরিশ্রম, জেএফকে থেকে হিথ্রো পর্যন্ত ঘুমিয়েই এসেছি। হিথ্রোতে কয়েক ঘন্টা চমৎকার কেটেছে। হিথ্রো থেকে দিল্লি নাক ডাকিয়েছি। দিল্লিতে এক রাত হোটেলে। উত্তেজনায় ভালো ঘুম হয়নি অবশ্য। আপ দিল্লি থেকে বাগডোগরা আসতে ঘুমের প্রশ্নই ওঠে না। দেশের মাটিতে ফেরার উত্তেজনার সঙ্গে কোনো কিছুর তুলনা করাই চলে না। এখন আমি একটুও ক্লান্ত নই। আপনি একাই এতটা পথ এলেন? অর্জুন জিজ্ঞেস করল। ইচ্ছে ছিল তাই, কিন্তু আর একজনকে বয়ে আনতে হলো। বিষ্ণু সাহেব চোখ বন্ধ করলেন। মেজর এসেছেন সঙ্গে। তিনি গিয়েছেন কালিম্পংয়ে। মেজর এসেছেন? প্রায় চেঁচিয়ে উঠল অর্জুন। হঠাৎ অর্জুনের গায়ে হাত বোলালেন বিষ্ণু সাহেব। না, এই ছেলেটা দেখছি একদম বড় হয়নি, সেই ফ্রেশনেসটা এখনো ধরে রেখেছে। বড় হলেই মানুষ কেমন গম্ভীর হয়ে যায়। এবার কদিন জমিয়ে আড্ডা মারা যাবে। কেমন? জমিয়ে আড্ডা বলে কথা। অর্জুন ভেবে পাচ্ছিল না সে কি করবে। অমলদা, বিষ্ণু সাহেব, মেজর ও সে, কত দিন পরে এক জায়গায় হওয়া যাবে। সে জানতো মেজর আসছেন দিন দুয়েকের মধ্যেই। এখানে ওরা কয়েকদিন থাকবেন। বেলা বাড়ছিল। বিষ্ণু সাহেবের ইচ্ছে ছিল অর্জুন এখানেই খেয়ে নিক, কিন্তু অমলদাই আপত্তি করলেন। বাড়িতে বলা নেই, অর্জুনের মা নিশ্চয়ই খাবার নিয়ে বসে থাকবেন। তাই বাড়ি গিয়ে স্নান খাওয়া সেরে অর্জুন বিকেলে চলে আসুক। বিষ্ণু সাহেব ভেতরে চলে গেলে অমলদা বললেন, যাও, আর দেরি করো না। ও হ্যাঁ, কিছুটা আশা করি এগিয়েছো এর মধ্যে। হ্যাঁ, ইতিহাস জানলাম, তবে আলগা আলগা। 500 বছরের আগে যাওয়ার দরকার নেই। শ্রী চৈতন্যদেব থেকে শুরু করো। ওই সময় কেউ তো ইতিহাস লিখবে বলে লেখেনি। আপনি মোটামুটি বাঙালির ইতিহাসটা জানেন? অর্জুন জিজ্ঞেস করল। যেটুকু না জানাটা অপরাধ সেটুকুই জানি। অমলদা হাসলেন। অর্জুন, তুমি তোমার কজন পূর্বপুরুষদের নাম জানো? অর্জুন মনে করার চেষ্টা করল। বাবার ঠাকুরদার নাম ধর্তব্যের মধ্যে আসছে না। বাবার ঠাকুরদার নাম সে জানে। মা বলেছিলেন বাড়িতে একটা কাগজে 14 পুরুষের নাম নাকি লিখে রেখেছিলেন বাবা। তিনি মারা যাওয়ার পর সে আর ওই কাগজপত্র দেখেনি। তাই পূর্বপুরুষ বলতে তার আগের 3 পুরুষেই এখন তাকে থেমে যেতে হচ্ছে। হঠাৎ এটা মনে হতে লজ্জা করলো অর্জুনের। আমরা বাহাদুর শাহর পূর্বপুরুষের নাম জানি, অথচ নিজের পূর্বপুরুষদের সম্পর্কে উদাসী। বাবার লেখা কাগজটা যদি না পাওয়া যায়, মায়ের যদি সেসব মনে না থাকে, তাহলে তাদের বংশের অতীত মানুষগুলো চিরকালের জন্য অন্ধকারেই হারিয়ে যাবেন। অমলদা বললেন, ঠিকই, জেনে রাখা ভালো, কিন্তু দরকার পড়ে না বলে 3-4 পুরুষের বেশি খবর রাখি না। 4 পুরুষ মানে 100 বছর। কালা পাহাড় ছিলেন তোমার 20 পুরুষ আগে। ব্যাপারটা তাই গোলমেলে হয়ে যাচ্ছে। বিকেলে এসো, এ ব্যাপারে কথা বলা যাবে। মোটর বাইকে উঠে অর্জুনের হঠাৎ একটা কথা মাথায় এলো। এই যে আমরা পুরুষ পুরুষ করি, কেন করি?
কেন বাবা ঠাকুরদাকে ধরে প্রজন্ম মাপা হচ্ছে এবং তাকে পুরুষ আখ্যা দেওয়া হবে। মা দিদিমাকে ধরে নারী শব্দটাকে পুরুষের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে না কেন? আজ যখন ছেলে মেয়ে সমান জায়গায় এসে গিয়েছে, তখন মেয়েরা এই পুরুষ মাপা প্রথাটার বিরুদ্ধে কথা বলতেও তো পারে। দুপুরের খাওয়া সেরে আমার বাইক নিয়ে বের হলো অর্জুন। জলপাইগুড়ির ইতিহাস জানেন এমন একজনকে খুঁজে পাওয়া দরকার। তার ছেলেবেলায় চারুচন্দ্র সান্যাল নামে একজন পণ্ডিত ব্যক্তি মারা গিয়েছেন, যার নখদর্পণে এসব ছিল বলে সে অমলদার কাছে শুনেছে। রূপশ্রী সিনেমার সামনে এসে সে বাইক থামালো। যোগুদা আর এক ভদ্রলোকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন। ভদ্রলোকের মুখে দাড়ি, কাঁধে ব্যাগ, ধুতি পাঞ্জাবি পরনে। তাকে দেখে যোগুদা হাত তুললেন। মালবাজার ঘুরে এখন যোগুদার অফিস শিলিগুড়িতে। ডেইলি প্যাসেঞ্জারি করেন। এই অসময়ে এখানে কোনো প্রশ্ন করা ঠিক হবে কিনা বুঝতে পারছিল না সে। যোগুদা তার সঙ্গীকে বললেন, এই যে এর সঙ্গে আলাপ করিয়ে দেব আপনাকে বলেছিলাম, এরই নাম অর্জুন, আমাদের শহরের গর্ব। বিলেত আমেরিকায় গিয়েছিল সত্য সন্ধান করতে। আর ইনি হলেন ত্রিদীপ দত্ত। মন্দির নিয়ে অনেক গবেষণা করেছেন, কলকাতার কলেজে পড়ান। মন্দির নিয়ে গবেষণা করার কথা শোনা মাত্র অর্জুনের মনে পড়ল কালা পাহাড়ের কথা। কালা পাহাড় তো একটার পর একটা মন্দির ভেঙেছেন। ইনি নিশ্চয়ই সেসব খবর রাখেন। সে নমস্কার করল। ত্রিদীপবাবু বললেন, আমরা এখানকার দেবী চৌধুরানীর তৈরি মন্দির দেখতে গিয়েছিলাম। তখনই ভাই তোমার কথা ইনি বলেছিলেন। আমার কথা? কেন? এ দেশে মন্দিরের সঙ্গে অপরাধের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই কিছুকাল আগেই ডাকাতরা ডাকাতি করার আগে কালীর মন্দিরে পুজো দিতে যেত। সেই প্রসঙ্গে অপরাধ নিয়ে আলোচনা করতে করতে অপরাধ সাহিত্য থেকে গোয়েন্দাদের কথা এসে গেল। আমি ভাবতে পারছি না জলপাইগুড়ির মতো শহরে কেউ শুধু এই কাজ করে কিভাবে বেঁচে থাকতে পারে। এখানে কেস কোথায়? অপরাধী তো সব জায়গায় থাকে। অর্জুন বলতে বলতে দেখলো ভদ্রলোকের কাঁধের কাপড়ের ব্যাগের ফাঁক দিয়ে একটা ছোট্ট লাঠির ডগা দেখা যাচ্ছে। লাঠিটা বেশ চকচকে এবং গোল। যোগুদা বললেন, চললে সে তাই অর্জুন, একটু ইতিহাস খুঁজতে। যোগুদা, জলপাইগুড়ির ইতিহাস ভালো কে জানেন? মলয়কে বলতে পারো, ওরা এসব নিয়ে থাকে। এই সময় একটা জিপ এসে দাঁড়ালো সামনে। জিপটাকে অর্জুন চেনে, ভাড়া খাটে। যোগুদা বললেন, হাতে সময় থাকলে আমাদের সঙ্গে ঘুরে আসতে পারো। কোথায় যাচ্ছেন? জলপেশের মন্দির দেখতে। ত্রিদীপ বাবু এর আগেও ওখানে গিয়েছেন, কিন্তু আর একবার ওর যাওয়া দরকার। অর্জুন মনে করতে পারছিল না আজ সকালে মাস্টারমশাই কালা পাহাড় সম্পর্কে বলতে গিয়ে জলপেশের মন্দিরের কথা উল্লেখ করেছিলেন কিনা। কিন্তু কালা পাহাড় যদি এই অঞ্চলে থেকে থাকেন, তাহলে ওই মন্দির নিশ্চয়ই তার চোখে পড়েছিল। জলপেশের মন্দির তো আরো প্রাচীন। নিরালার পাশে মোটর বাইক রেখে অর্জুন জিপে উঠে বসলো। এখন 3টে বাজে, হয়তো ফিরতে সন্ধে হয়ে যাবে। কিন্তু অর্জুনের মনে হচ্ছিল একবার যাওয়াটা দরকার। হাসপাতালের সামনে দিয়ে রায়কোটপাড়া পেরিয়ে জিপ ছুটছিল। ত্রিদীপবাবু এবং যোগুদা ড্রাইভারের পাশে বসেছিলেন, পেছনে বসে পিছলে যাওয়া রাস্তার দিকে তাকিয়ে। অর্জুন চুপচাপ ভাবছিল। রাজবাড়ির গেটের সামনে 2টো ছেলে হাতাহাতি করছে। তাদের ঘিরে ছোট্ট ভিড়। তারপরেই জিপ শহরের বাইরে, তিস্তা ব্রিজ সামনে। হঠাৎ অর্জুনের মনে হলো
সে অতীত নিয়ে বড্ড বেশি ভাবছে। অথচ শ্রীযুক্ত হরিপদ সেন বর্তমানের কালা পাহাড় নামক এক অজ্ঞাত মানুষের কাছ থেকে যে হুমকি দেওয়া চিঠি পেয়েছেন তা কোনো হদিস পাওয়া যাচ্ছে না। হরিপদ সেন তার পিতামহের প্রপিতামহের কিছু কাগজপত্রের প্যাকেট অমল দাদাকে দিয়ে গিয়েছেন। সেখানে কি লেখা আছে তা অমলদা এখনো বলেননি। আজকাল সব ব্যাপারেই অমলদার উৎসাহ এমন তলা নিতে এসে ঠিকেছে যে হয়তো এখনো খুলেই দেখেননি ওগুলো। আগামীকাল হরিপদবাবু শিলিগুড়ি থেকে আবার আসবেন অমলদার বাড়িতে। সেই সময় অমলদা তাকে টাকাটা ফেরত দিয়ে দিলে অবাক হওয়ার কিছু নেই। আর তা হলে তো সব কাজ চুকে যাবে। অর্জুনের মনে হলো আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করা উচিত। এখনই হাতড়ে বেড়ানোর কোনো মানে হয় না। জিপ ততক্ষণে তিস্তা ব্রিজ পেরিয়ে দোমহানির দিকে ছুটছে। দুপাশে মাঠের মধ্যে দিয়ে পিচের রাস্তাটা বেঁকে গেছে ঘোড়ার পায়ের নালের মতো। মানুষজনের বসতি খুব কম। বাইপাস ছেড়ে জিপ ঢুকলো বাঁ দিকে। শহর থেকে মাত্র 12 মাইল দূরে জল্পেশের মন্দিরে সে আগেও এসেছে। এ সবই তার চেনা। মন্দিরে কোনো শিবের মূর্তি নেই, আছে অনাদি লিঙ্গ। কেউ বলেন কোচবিহারের মহারাজ প্রাণ নারায়ণ একটি স্তম্ভের মাথায় গাভীদের দুধ ছড়িয়ে দিতে দেখে এখানে এই মন্দির স্থাপন করেন। অর্জুন প্রসঙ্গটা তুলতেই ত্রিদীপবাবু বললেন, খুব গোলমেলে ব্যাপার। প্রাণকৃষ্ণ দত্ত সন্দেহ করেছেন এটি এক বৌদ্ধ মন্দির ছিল। মেলার সময় ভোট তিব্বত থেকে ঘোড়া কুকুর কম্বল নিয়ে বৌদ্ধরা এখানে আসতেন। জলেশ্বর নামে এক রাজার কথাও শোনা যায়, যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন বলে কেউ দাবি রেখেছে। আসামের ঐতিহাসিকরা বলেন ভিতরগড়ের পৃথুর রাজারই নাম জল্পেশ্বর, যিনি বক্তিয়ার খিলজিকে পরাজিত করেছেন। ভদ্রলোক মারা যান 1227 খ্রিস্টাব্দে। তার মানে মন্দিরের আয়ু প্রায় 800 বছর। মাটির ভিতর থেকে শিবলিঙ্গ উঠে এসেছে ওপরে। 50 বছর আগে মন্দিরের সংস্কারের সময় একটা পরীক্ষা চালানো হয়। বোঝা যায় লিঙ্গটি সাধারণ পাথর নয়, উল্কাপিণ্ড। আকাশ থেকে খসে মাটিতে ঢুকে পড়ে। এই আকাশ থেকে নেমে আসতে দেখে এখানকার মানুষ একে দেবতা জ্ঞানে পুজো করতে শুরু করে। এই উল্কাপিণ্ডটা কবে পড়েছিল সময়টা ঐতিহাসিকরা আবিষ্কার করতে পারেননি। জিপ থামল একটা অস্থায়ী হাটের মধ্যে। বোঝা যায় সপ্তাহে এখানে হাট বসে। এখন চালাগুলো ফাঁকা। মন্দিরের সামনে হাতির মূর্তি। ত্রিদীপবাবু বললেন, হিন্দু মন্দিরের সঙ্গে হাতি খুব একটা মেলে না। সম্ভবত একসময় এখানে হাতির উপদ্রব হতো। পাথরের হাতি তৈরি করে পাহারায় বসিয়ে তাদের ভয় দেখানোর পরিকল্পনা হয়েছিল। জল্পেশ্বর মন্দিরের ভেতর অর্জুন ঢুকেছে, অতএব সেদিকে তার কোনো আগ্রহ ছিল না। ত্রিদীপ বাবু আর যোগুদা চলে গেছেন তাদের কাজে। অর্জুন দেখল মন্দিরের পাশেই লম্বা বারান্দার একতলা ব্যারাক বাড়ি। সেখানে সম্ভবত দূরের ভক্তরা এসে ওঠেন। মানুষজন খুব কম। মন্দিরের এপাশে একটি পুকুর। সে ভালো করে দেখল মন্দিরের গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায় কিনা। কিছুই চোখে পড়ল না। পুকুরের ধারে এসে একটা সিগারেট ধরাতে যাচ্ছিল অর্জুন, কিন্তু সামলে নিল। একজন বৃদ্ধ সন্ন্যাসী আসেন। তার পায়ে খড়ম, শরীরে সাদা ধুতি,
লুঙ্গির মতো পরা, গলায় রুদ্রাক্ষ এবং মুখে পাকা দাড়ি। তিনি হাসলেন। আহা, মন চেয়েছিল যখন তখন খাও, আমাকে দেখে সংকোচ কেন? অর্জুন আরো লজ্জা পেল। সে প্যাকেটটা পকেটে রেখে দিল। সন্ন্যাসীর মুখে বেশ স্নিগ্ধ ভাব। মন্দিরে না গিয়ে এখানে কেন? এমনি মন্দিরের চেহারা দেখছিলাম। আপনি এখানে অনেক দিন আছেন? দিন গুনিনি, তবে আছি। এই মন্দিরে কবে শেষবার সংস্কারের কাজ হয়? হৈমন্তীপুরের কুমার জগদীন্দ্রদেব রায়কোট সংস্কার করেন, তাও অনেক দিন হয়ে গেল। সময়ের হিসেব বাবা আমার গুলিয়ে যায়। আচ্ছা, আপনি কি জানেন কালাপাহাড় এই মন্দিরের ওপর আক্রমণ করেছিলেন কিনা? সন্ন্যাসী হাসলেন। এ কথা কে না জানে? মন্দিরের চূড়োটা এরকম ছিল না। কালাপাহাড় তখনকার চূড়ো ভেঙে ফেলেছিলেন, কিন্তু ভগবানের কোনো ক্ষতি করেননি। শোনা যায় মন্দিরের ভেতরেও তিনি ঢোকেননি। আপনি কালাপাহাড় সম্পর্কে কিছু জানেন? আরে, তুমি বাবার মন্দিরে এসে কালাপাহাড় সম্পর্কে জানতে চাইছো কেন? মজার ছেলে তো। কালাপাহাড়ের শক্তি ছিল, ক্ষমতাও ছিল, সেই সঙ্গে অভিমান এবং অপমানবোধ প্রবল। ব্রাহ্মণরা ওকে ক্ষিপ্ত করে দিয়েছিল। এসব আমার শোনা কথা। এই জলপেশের অনেক বৃদ্ধ মানুষ তাদের পিতা পিতামহের কাছে শোনা কালাপাহাড়ের গল্প এখনো বলেন। তিনি এলেন বিশাল সৈন্যবাহিনী নিয়ে। তাতে পাঠান যেমন আছে, তেমন এদেশের হিন্দুরাও। দেবাদিদেব নাকি তাকে এমন আচ্ছন্ন করে ফেলেছিলেন যে তিনি মন্দিরের ভেতরে পা বাড়াতে পারেননি। তুমি থাকো কোথায়? তোমাকে আমার কিছু দিতে ইচ্ছে করছে। কি দেওয়া যায়? সন্ন্যাসীর মুখ থেকে কথা বের হওয়া মাত্র পাশের নারকোল গাছ থেকে একটা নারকোল খসে পড়ল মাটিতে ধূপ করে। সন্ন্যাসী সেটা কুড়িয়ে নিলেন। বাহ, এইটাই নাও, নাড় করে খেও। নারকোল হাতে ধরিয়ে সন্ন্যাসী চলে গেলেন। অর্জুন হতভম্ব। এটা কি হলো? একেই কি অলৌকিক কাণ্ড বলে? সে পুকুরের দিকে তাকালো। দুর্ভেদ্য জঙ্গল, বিশাল বিল এবং শিব মন্দির। হরিপদ সেন যে জায়গাটার কথা বলেছিলেন তা তো জল্পেশ্বর হতে পারে, যদিও এখন চারপাশে কোনো জঙ্গল নেই, কিন্তু 500 বছর আগে থাকতেও তো পারে। আর তখনই তার মনে পড়ল অমলদার সতর্ক বাণী, প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে শুধু নির্বোধরাই আসতে পারে।